আজকে আমরা নবম শ্রেণীর যে কবিতা নিয়ে আলোচনা করব সেটা হলো সত্যেন্দ্রনাথ দত্তের আমরা। তা কবিতা আলোচনার প্রথমে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম 1882 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি বর্তমান 24 পরগনার নিমতার মামাবাড়িতে। তার বাবার নাম রজনীনাথ দত্ত। তাদের পৈতৃক বাড়ি বর্ধমান জেলার চুপি গ্রামে। সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন বাংলার খ্যাতনামা চিন্তাবিদ, যুক্তিবাদী লেখক, ব্রহ্মমতের প্রচারক এবং তত্ত্ববোধিনী পত্রিকার অন্যতম সম্পাদক। 1899 খ্রিস্টাব্দে সেন্ট্রাল কলেজিয়েট স্কুল থেকে দ্বিতীয় বিভাগে পাশ করেন কবি। এরপর 1901 খ্রিস্টাব্দে এফএ পরীক্ষায় তৃতীয় বিভাগে পাশ করেন, কিন্তু 1903 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় তিনি কৃতকার্য হতে পারেন। এরপর 1903 সালের 17ই এপ্রিল হাবড়ার ঈশ্বরচন্দ্র বসু ও গিরিবালা বসুর মেয়ে কনকলতার সঙ্গে সত্যেন্দ্রনাথের বিয়ে হয়। বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথের প্রধান পরিচয় ছন্দের জাদুকর হিসেবে। রবীন্দ্রনাথ তাকে বলতেন ছন্দরাজা। তার প্রথম কবিতা স্বর্গাদপি গরীয়সী প্রকাশিত হয় 1300 বঙ্গাব্দের আষাঢ় মাসে। এফএ পড়ার সময় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ সবিতা, তবে এতে কবির কিন্তু নাম ছাপা হয়নি। 1905 সাল থেকে কাব্যচর্চার স্বীকৃতি স্বরূপ নিয়মিত কাব্যগ্রন্থ প্রকাশিত হতে শুরু করে। সন্ধিক্ষণ, বেণুবীণা, হোমশিখা, তীর্থসলিল, তীর্থরেণু, ফুলের ফসল, কুহুকেকা, তুলির লেখন ইত্যাদি। সেই সময়কার ভারতী, প্রবাসী, সবুজপত্র প্রভৃতি পত্রিকায় সেইগুলি নিয়মিত প্রকাশিত হয়। আমাদের আলোচ্য আমরা কবিতাটি বাণী পত্রিকায় 1911 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। পরে এই কবিতাটি 1912 খ্রিস্টাব্দে কুহু ও কেকা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। তা চলো এখন আমরা কবিতার লাইন বাই লাইন আলোচনায় চলে যাই। তা কবিতার শুরুতেই আমরা প্রথম লাইন, মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। তা কবিতার এখন আলোচনায় প্রথমে বলছে মুক্তবেণী। মুক্তবেণী বলতে খোলা, মুক্ত বলতে খোলা বা বন্ধনহীন, আর বেণী, বেণী হচ্ছে মেয়েদের এক প্রকার বিশেষ চুল বাঁধার ভঙ্গিমা। এখানে মুক্তবেণী বলতে খোলা চুলকে বোঝানো হয়েছে। এখানে গঙ্গা নদীর মর্তে আগমনের পৌরাণিক প্রসঙ্গকেই তুলে ধরতে চেয়েছেন কবি। স্বর্গ থেকে আগত প্রচণ্ড তরঙ্গ বিক্ষোভকে মহাদিদেব শিব তার জটায় ধারণ করেছিলেন, নয়তো সেই উদ্দাম স্রোতে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যেত। সেই প্রচণ্ড জটাস্রোতকে মহাদেব জটায় ধারণের পর তা ধীরে ধীরে মর্তে নেমে আসে, কুলুকুলু ধ্বনিতে গঙ্গা নামে প্রবাহিত হয়। এই গঙ্গা হিন্দুদের পবিত্র নদী, বিভিন্ন নামে পরিচিত: জাহ্নবী, মন্দাকিনী, অলকানন্দা, ভাগীরথী। এটি ভারতের দীর্ঘতম নদীও বটে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি। এরপর পার্বত্য প্রবাহ, মধ্যপ্রবাহ অতিক্রম করে পশ্চিমবঙ্গে এটি হুগলি বা ভাগীরথী নামে পরিচিত হয়েছে এবং শেষে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদী বাধাহীনভাবে সমস্ত পথ অতিক্রম করেছে। যেথায় বলতে এখানে বোঝানো হয়েছে যেখানে, অর্থাৎ আমাদের বঙ্গদেশে। মুক্তি অর্থাৎ মুক্তি দান করে বা মোক্ষ লাভ করে। হিন্দু পুরাণশাস্ত্র অনুসারে গঙ্গা আমাদের মুক্তি দান করে। উৎস থেকে মোহনা পর্যন্ত গন্তিপথে গঙ্গার বহু শাখা নদী, উপনদী রয়েছে, কিন্তু গঙ্গা অন্য কোনো নদীতে মিলিত না হয়ে মুক্তভাবে বঙ্গোপসাগরে মিশেছে। তাই গঙ্গা নদী বাধা বন্ধনহীন। তাই সত্যেন্দ্রনাথ তাকে মুক্তবেণী বলেছেন, কারণ এই নদীর পবিত্র জলের স্পর্শেই মানুষ পাপ মুক্ত হয়। কবি তাই বলেছেন, মুক্তধারা গঙ্গা আমাদের পাপ মোচন করে এই বাংলায় আনন্দের মুক্তি বিতরণ করে।
আবার অন্যভাবে বলা যায় যে আমাদের এই বঙ্গদেশেই গঙ্গা নিজেও আনন্দের মুক্তি লাভ করেছে। দ্বিতীয় লাইন, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। আমরা বাঙালিরা এই বঙ্গদেশে বাস করি। এই দেশ আমাদের পুণ্যভূমি, এই দেশ আমাদের তীর্থভূমি, ঈশ্বরের বরপ্রাপ্ত এই বঙ্গভূমি। মানুষের বিশ্বাস তীর্থভ্রমণ করলে পুণ্য অর্জন করা যায়, কিন্তু বাঙালির সৌভাগ্য যে তারা এমন দেশে বসবাস করে সে দেশের মাটি তাদের শত তীর্থের বরদান করে। পরের লাইন, বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকো মালা। বাংলাদেশের খেতে খেতে থাকে সোনার ফসল, জলাশয়ে ফুটে থাকে ভুবন আলো করা পদ্ম ফুল। বঙ্গমাতার হৃদয়ে থাকে স্নেহের অফুরন্ত ভাণ্ডার। এখানে কমলা বলতে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে, অর্থাৎ লক্ষ্মী দেবীর সোনার ফসলে বাংলাদেশ ভরে থাকে। আর মধুকো মালায় অর্থাৎ পদ্মে থাকে প্রচুর মৌমাছি। পরের লাইন, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। ভালে শব্দের অর্থ কি? ভালে শব্দের অর্থ হচ্ছে কপালে, অর্থাৎ বঙ্গদেশের কপালে আছে কি? আছে হচ্ছে হিমালয় পর্বতমালা, গিরিশৃঙ্গ। সেই তুষারাবৃত হিমালয় অঞ্চলকে কাঞ্চন শৃঙ্গ মুকুট বলা হয়েছে। যদি আমাদের বঙ্গদেশের মানচিত্রের কথা মনে করি তবে দেখতে পাবো যে আমাদের বঙ্গদেশের একেবারে উত্তরে আছে কাঞ্চনজঙ্ঘা। এই পর্বতশৃঙ্গটি সোনার মুকুটের মতো অবস্থান করছে। কাঞ্চন শব্দের আবিধানিক অর্থ হলো সোনা, অর্থাৎ সোনায় তার মুকুট যেন একটা অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে। সকালবেলায় প্রথম সূর্যের আলোতে কাঞ্চনজঙ্ঘাকে একেবারে অপরূপ আলোক বেষ্টিত বলে মনে করা হয়। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে একদিকে যেমন প্রভাত রশ্মিতে কাঞ্চনজঙ্ঘাকে সোনার মতো দেখায়, আবার অন্যদিকে ভৌগোলিক অবস্থান অনুসারে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গের কথাই বলা হয়, অর্থাৎ দ্বৈত অর্থেই কাঞ্চন শৃঙ্গ কথাটি ব্যবহৃত হয়েছে। পরের লাইন, কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ। কোল ভরা, বঙ্গভূমির কোল ভরা কনক ধান্য অর্থাৎ সোনার ধান। পাকা ধানের রং অনেকটা সোনার মতোই হয়। এখানে বঙ্গদেশের মানচিত্রের কথা আবার আমরা মনে করতে পারি। সেখানে দেখতে পাবো বঙ্গদেশের মধ্য অঞ্চল অর্থাৎ বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে প্রচুর ধান উৎপন্ন হয়। বর্ধমানকে তো পশ্চিমবঙ্গের ধানের গোলাও বলা হয়। তাই কবিতা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বঙ্গমাতার কোলে রয়েছে অফুরন্ত ধানের ভাণ্ডার, আর বুকে রয়েছে সবার জন্য অফুরন্ত স্নেহ। তারপরের লাইন, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। বঙ্গমাতার চরণে কি রয়েছে? পদ্ম ফুল, অর্থাৎ বঙ্গমাতার চরণকে যেন পদ্ম দিয়ে পুজো করা হচ্ছে। আর অতসী অপরাজিতায় তার দেহের বিশেষ সাজ রচিত হয়েছে। অর্থাৎ কবি এখানে 3 প্রকার ফুলের নাম কিন্তু উচ্চারণ করলেন, অতসী, অপরাজিতা এবং হচ্ছে পদ্ম। পরের লাইন, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। এখানে বলা হয়েছে সাগর অর্থাৎ বঙ্গমাতার চরণ বন্দনা করে। আমরা পশ্চিমবঙ্গের আবার সেই মানচিত্রের কথা স্মরণ করতে পারি। সেখানে দেখতে পাবো যে দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, তাকেই ব্যঞ্জনা দান করেছেন কবি। কবি কল্পনায় বঙ্গভূমি যেন এক স্নেহময়ী জননী, যার চরণ ছুঁয়ে আছে বঙ্গোপসাগর। বাঙালি সংস্কৃতিতে শ্রদ্ধেয় ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করার রীতি আছে। তাই কবির মনে হয়েছে তটভূমিতে আছড়ে পড়া অজস্র ঢেউয়ের মধ্য দিয়ে সাগর যেন বাংলা মায়ের চরণে তার প্রণতি নিবেদন করছে। এই পংক্তিতে একদিকে যেমন আছে কাব্যিক সুষমা, অন্যদিকে আছে বঙ্গভূমিকে মানবিকতায় ভূষিত করার আহ্বান। পরের লাইন, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। এই কবিতার প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে বঙ্গভূমির প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।
কবিতায় আছে বঙ্গদেশ ও বঙ্গজাতির গৌরব গাথা। সন্তান যেমন মায়ের কোলকে তার শ্রেষ্ঠ জায়গা বলে মনে করে, তেমনি মায়ের স্নেহস্পর্শ তার চরম প্রাপ্তি। তেমনি বাঙালিও বাংলাদেশের মাটিতে জল হাওয়ায় জীবন অতিবাহিত করে নিজেকে ধন্য বলে মনে করে। আমরা জানি জননী ও জন্মভূমি স্বর্গের চাইতেও মহান, তেমনি বাঙালির কাছেও বঙ্গদেশ অতি প্রিয়, অতি পবিত্র স্থান। সে বঙ্গভূমির কোলে স্থান পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে। এই কারণেই বঙ্গভূমিকে সকল বাঙালির বাঞ্ছিত ভূমি বলে মনে করা হচ্ছে। এরপর পরের লাইনে আমরা চলে যাই, পরের প্যারা। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। বাঘের সাথে যুদ্ধ, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা বলতে পশ্চিমবঙ্গের বসবাসকারী বাঙালি জাতিকে বোঝানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সুন্দরবন। সেখানকার জঙ্গলে যেসব মানুষ বসবাস করে তারা জীবিকা নির্বাহের জন্য জঙ্গল থেকে সংগ্রহ করে কাঠ, মধু, মাছ। কিন্তু সেখানে জঙ্গলে থাকে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। কাজেই জীবনকে বাজি রেখে মানুষকে জঙ্গলে যেতে হয় জীবিকা নির্বাহের জন্য। তার ফলে চলে মানুষ আর চতুষ্পদের অসম লড়াই। হিংস্র প্রাণীর আক্রমণের মুখে পড়ে অকালে প্রাণ হারাতে হয় মানুষকে। আর সেখানকার খাল, বিল, নদীতে আছে অজস্র কুমির। ফলে জলে কুমির, ডাঙায় বাঘ, এই দুই প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় মানুষকে। এইভাবেই প্রতিদিন তাদের জীবন যুদ্ধ করে এগিয়ে চলতে হয়। পরের লাইন, আমরা হেলায় নাগেরে হেলায় নাগেরই মাথায় নাচি। নাগ শব্দের অর্থ কি? সাপ। কবি এখানে বাঙালি জাতির বীর সত্তার পরিচয় দিয়েছেন। বাঙালি জাতির সূত্রপাত ও বিকাশ অতি প্রাচীন। সভ্যতার সূচনা লগ্নে পরিবেশ যখন হিংস্র সাপদ সংকুল, তখন থেকেই বাঙালি সভ্যতার সূচনা। আর এখনও বাংলার খালে বিলে রয়েছে অজস্র সাপ। কিছু মানুষ এখনও সাপের খেলা দেখিয়েই জীবিকা নির্বাহ করে। বিশেষত দক্ষিণবঙ্গের অধিবাসীরা জলে কুমির আর ডাঙায় বাঘের সঙ্গে সর্বদা যুদ্ধছে। তাদের জীবনে প্রতিনিয়তই সংগ্রাম। ভয়ানক সাপকেও তারা বাঁচার তাগিদে বসে এনেছে। বাঙালি জাতির এমন বিপর্যয়ী চরিত্রের কথা বোঝাতেই কবি এ কথাটি বলেছেন। আবার পৌরাণিক গল্পানুসারে শ্রীকৃষ্ণ কালীয় দমনের মাথার ওপর অর্থাৎ ফণির ওপর কিন্তু নৃত্য করেছিলেন, এই তথ্যও আমরা পেয়ে থাকি। পরের লাইন, আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। আমাদের সেনা যুদ্ধ করেছে কিসের সাথে? চতুরঙ্গে। চতুরঙ্গ বলতে বিশেষ এক প্রকার রণকৌশল। চতুরঙ্গে থাকে 4 প্রকার সৈনিক। কি কি? রথারোহী, অশ্বারোহী, গজারোহী এবং পদাতিক। এই 4 প্রকার সৈন্য পরিবেষ্টিত হয়ে রাজারা যুদ্ধ করতেন। অতীতকাল থেকে এই পদ্ধতিতে বিদেশিদের সঙ্গে যুদ্ধ করে রাজারা সাফল্য পেয়ে এসছেন বলে উল্লেখ করা হয়েছে। তারপরের লাইন, দশাননজয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। এবার দশানন হচ্ছে বিশ্রবা মুনি ও নিকষা রাক্ষসীর জ্যেষ্ঠ পুত্র হচ্ছে রাবণ। তাকেই আমরা দশানন বলে জানি। কারণ কি? তার 10টা মাথা। আনন মানে মুখ, অর্থাৎ 10টা মুখ রয়েছে কার? রাবণের। তার 10টা মাথা, 20টা হাত, গায়ের রং ঘোর কালো, ঠোঁট লাল, আর তার হাত এত লম্বা যে চাঁদ পর্যন্ত আটকাতে পারে। লঙ্কা থেকে কুবেরকে সরিয়ে শ্রীলঙ্কার রাক্ষস রাজত্ব স্থাপন করেন। ব্রহ্মার বরে দেব, দৈত্য, দানব, যক্ষ, নাগ প্রভৃতির অবদ্ধ রাবণ মানুষ রামচন্দ্রের হাতে পরাজিত ও নিহত হন। শ্রীরামচন্দ্রের পরিচয় একটু দেওয়া যাক এখানে। বাল্মীকি রচিত রামায়ণের নায়ক হলেন রামচন্দ্র। তিনি রঘুবংশীয় রাজা দশরথ ও রানী কৌশল্যার অশ্বমেধ যজ্ঞ লব্ধ পুত্র। স্ত্রী সীতার অসম্মানের প্রতিশোধ নিতে রামচন্দ্র লঙ্কা জয় করে রাবণকে বধ করেন। রামচন্দ্র বাঙালির আদর্শ চরিত্র। তিনি একাধারে পুত্র, স্বামী, মিত্র, রাজারূপে ভারতীয় আদর্শ চরিত্রের প্রতীক।
তিনি বিষ্ণুর এক অবতার। শ্রেষ্ঠ নীতি ও সত্যনিষ্ঠা তার জীবনকে অপূর্ব শ্রীমণ্ডিত করে রেখেছে। এখানে আমরা কবিতায় কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালির বীরত্বের পরিচয় দিতে গিয়ে দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহ রঘুর কথা উল্লেখ করেছেন। সূর্যবংশীয় রাজা দিলীপের পুত্র হলেন রঘু। রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, আর দশরথের পুত্র হলেন রামচন্দ্র। রঘু ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেন। তার নামেই বংশের নাম হয় রঘুবংশ। তাই রামচন্দ্রকেও আমরা রাঘব এবং রঘুপতি বলে থাকি। বীর বাঙালি এই ইন্দ্রজয়ী রঘুকেও পরাজিত করেন। তারপরের লাইন, আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়। বিজয় সিংহ কে এখানে প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রাচীন পালি ভাষায় লেখা সিংহলি দ্বীপবংশ ও মহাবংশ পুরাণ অনুসারে খ্রিস্টপূর্ব ৫ম-৬ষ্ঠ শতাব্দী নাগাদ বাংলায় রাঢ় বংশের সিংহপুরের রাজপুত্র ছিলেন বিজয় সিংহ। তিনি সিংহবাহুর পুত্র। পিতা তাকে বহিষ্কার করায় তিনি রাগ করে সমুদ্র যাত্রা করেন এবং গিয়ে লঙ্কায় পৌঁছান। সেনা গঠন করে তিনি আপন কৃতিত্বে লঙ্কা জয় করেন এবং নিজের নাম অনুসারে সে দেশের নাম দেন সিংহল। কবি আমরা কবিতায় বিজয় সিংহের সাহসিকতার পরিচয় তুলে ধরে বাঙালির মধ্যে সেই মনোভাবকেই সঞ্চারিত করতে চেয়েছেন। পরের লাইন, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরাজয়। আচ্ছা, হলো এটা। এক হাতে মোরা মগেরই রুখেছি মোগলেরে আর হাতে। এখানে মগ এবং মোগল এই দুই জাতির পরিচয় আমাদের জানতে হবে। মগ বলতে ব্রহ্মদেশের আরাকানের অধিবাসীদের বোঝানো হয়। অষ্টাদশ শতকের শেষ ভাগে চট্টগ্রামে পুনর্বাসিত আরাকানি উদ্বাস্তুদের মগ বলে অভিহিত করা হয়। এরা মূলত জলদস্যু। দক্ষিণ পূর্বের খুলনা, নোয়াখালী, সুন্দরবন প্রভৃতি অঞ্চলের জলপথে এরা লুটপাট চালাত। আর মোগল বলতে প্রাচীন মঙ্গোলিয়ার তাতার জাতিদের এক বিশেষ শাখা হলো মোগল। ৫২৬ খ্রিস্টাব্দে ভারতে মোগল সাম্রাজ্য স্থাপন করেন সম্রাট বাবর। মোগলরা অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ও যুদ্ধপরায়ণ হয়। মোগল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর। অর্থাৎ এইখানে বোঝানো হচ্ছে আমরা বাঙালিরা মগ এবং মোগল দুই জাতিকেই সমানভাবে যুদ্ধ করে কিন্তু পরাজিত করেছি। তারপরের লাইন, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাতে। আমাদের অতীত ইতিহাস থেকে জেনেছি বাঙালি জাতি বিদেশি শক্তির সঙ্গে বারবার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়েছিল দক্ষিণের উপকূলবর্তী অঞ্চলে মগদের অত্যাচারে। এরপর বাংলার ১২ ভূঁইয়ার অন্যতম চাঁদ রায় এবং প্রতাপ রায়ের বীরত্বের কাছে পরাজিত হতে হয় দিল্লির সম্রাট আকবর সেনাদের। চাঁদ রায় ছিলেন বিখ্যাত ১২ ভূঁইয়ার অন্যতম। তার রাজধানী শ্রীপুরে। তিনি ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলে রাজত্ব করতেন। তিনি আকবরের অধীনতা স্বীকার না করে আজীবন যুদ্ধ করেন। আরেক ভূঁইয়া প্রতাপাদিত্যও মোগলদের সঙ্গে যুদ্ধ করেন। তিনি ছিলেন জাহাঙ্গীরের সমসাময়িক। তার রাজধানী ছিল ধুমঘাটে। তিনি শাসন করতেন যশোহর, খুলনা, বাসরগঞ্জে। চাঁদের ভাই কেদার মোগলদের বাংলা থেকে বিতাড়িত করেন। এইসব প্রাচীন তথ্য থেকেই আমরা বাঙালি জাতির প্রাচীন শৌর্যবীর্যের পরিচয় পাচ্ছি। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওয় কবিতার পরবর্তী অংশ আমি আলোচনা করছি। তা দেখার জন্য অবশ্যই চোখ রাখো।